আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমি আবু তাহের আপনার সাথে রয়েছি সিমেন্স একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা গণিতের সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়টা ডিটেইলে লেকচার 1 কমপ্লিট করব ইনশাআল্লাহ। দাখিল বা এসএসসির জন্য এটা 26, 27 বা তারপরে যে কেউ করার জন্য হতে পারে আসলে। সিএমএস একাডেমি কিসের জন্য এটা একটু দেখতে পাচ্ছেন। আমরা এখানে একাডেমিক বিষয়ে আলোচনা করব। 3টা সাবজেক্টের বিষয়ে মূলত আমাদের কনসার্ন ম্যাথ, আইসিটি, সায়েন্স রিলেটেড। আপাতত শুরুর পর্যায়ে অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা হতে পারে, জব রিলেটেড কথাবার্তা হতে পারে এই 3টা সাবজেক্ট নিয়ে আরকি। তো প্রথমেই পরিসংখ্যান কোথায়, কোথায় ব্যবহার হয় এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছি। তো আমাদের বর্তমানে Google Analytics, উবার পাঠা, এক্সেল, এআই টুলস গুলোতে অ্যাপের ক্ষেত্রে এগুলোতে লাগে দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস, অর্থনীতির দাম কেমন বাড়বে কমবে এটা। তারপরে বিভিন্ন ডেটা অ্যানালিসিসের জন্য প্রতিষ্ঠানে এটা জরিপের কাজে ব্যবহার হয়, শিক্ষাক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার হয়, রোগের ট্র্যাকিংয়ের জন্য। এছাড়া বর্তমানে একটা সাবজেক্ট ডেডিকেটেড সাবজেক্ট তৈরি হয়েছে আর কি, ডেটা সায়েন্স। এটা মার্কেট ডিমান্ড ভালোই মোটামুটি। বিভিন্ন ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে এটার মানে সাবজেক্ট ইনক্লুড হয়ে যাচ্ছে। আগে তো পরিসংখ্যান রিলেটেড একটা সাবজেক্ট ছিল, পরিসংখ্যান, এখন পরিসংখ্যান অ্যান্ড ডেটা সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই টাইপের কিছু সাবজেক্ট বর্তমানে তৈরি হচ্ছে। মানে বর্তমান তো এআই যুগ, এআই মানে ডাটা নিয়ে কতকে দ্রুত আউটপুট মানে বের করতে পারে বা কত সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি বাস্তব জীবনে পরিসংখ্যান ব্যবহার অনেক বেশি। এটা আমরা দেখলাম। তো আমাদের এই অধ্যায়ে মূলত মোটা দাগের টপিক আছে 6টা। তবে 6টা টপিকে যাওয়ার আগে আমরা বলে নিই যে এই অধ্যায়ে যারা 26-এর আছি, যারা 27-এর আছি বা তারপরে আছি, 2টা সৃজনশীল থাকে। তো আমরা 2টাই লিখতে পারলে 20 মার্ক নিয়ে আসতে পারবো। 2টা মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ, তাহলে 2 থেকে 3 মার্ক। একটা শর্ট কোশ্চেন আশা করা যায় বা থাকবে ভাবা যাচ্ছে, এখানে 2 মার্ক। মোট 24 থেকে 25 মার্ক। 24 থেকে 25 মার্ক। এটা 27 সালে যারা আছি তাদের জন্য। 26 সালে যারা আছি তারা হয়তো 27 সালে যারা আছি তাদের জন্য এই অধ্যায়ে 24 থেকে 25 মার্ক উঠানো সম্ভব। আর 26 সালে যারা আছে সেটা শর্ট কোশ্চেনটা হবে না, তাহলে 2 মার্ক বাদ দিতে হবে। 22 থেকে 23 মার্কের মতো নিয়ে আসা সম্ভব এক সিঙ্গেল অধ্যায় থেকে। তাহলে আমরা এই অধ্যায়টা আগে ইম্পর্টেন্ট দিক থেকে আগে রাখতে পারি বা প্রিপারেশন দিক থেকে আগে প্রিপারেশন নিতে পারি আরকি। তাহলে অল্প সময়ে বেশি মার্কের প্রিপারেশন হয়ে যাবে। এবার মূল আলোচনায় আসি। আজকে আমরা শুরু করেছি গুরুত্বপূর্ণ টপিক। পরিসংখ্যান শুরু করেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রবণতা, মানে গুরুত্বপূর্ণ টপিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি, আর একটা হচ্ছে লেখচিত্র, চিত্র আঁকাকিক যে বিষয়গুলো। কেন্দ্রীয় প্রবণতা 3 ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে গড়, মধ্য, প্রচুরক। গড়কে ইংরেজিতে বলে মিন বা এভারেজ, মধ্যককে বলে মিডিয়ান, প্রচুরককে বলে মোড। আর চিত্র 3 ধরনের। একটা হচ্ছে আয়তলেখ। আয়তলেখ দেখতে কেমন? এক্স অক্ষ, y অক্ষের এগেইনস্টে এই যে খাড়া খাড়া আয়তলেখগুলো থাকতে পারে, এগুলো হচ্ছে আয়তলেখ। গণসংখ্যা বহুভুজ, এটা দেখতে কিছুটা এরকম। গণসংখ্যা বহুভুজ, ঠিক আছে? মানে আয়তলেখের মধ্যের পয়েন্টগুলা যোগ করে দিলে গণসংখ্যা বহুভুজ পাওয়া যায়। বহুভুজ কেন? একের অধিক মানে একের অধিক বাহু আছে আর কি। অজীব রেখা কি? যে একটা দল মনে করেন খেলছে, 2টা দল ক্রিকেট খেলছে, একজনের রান রেট এরকম, আরেকজনের রান রেট এইরকম, ঠিক আছে? এটা ধরেন এটা হচ্ছে বাংলাদেশ, আর এটা ধরেন অস্ট্রেলিয়া, ঠিক আছে? তো এই যে প্রত্যেক 50 ওভারের খেলা, টোটাল এখানে ধরেন 10 ওভারের, প্রথম থেকে 10 ওভারের রান আছে, এখান থেকে 40 ওভারের রান আছে, এখানে 50 ওভারের রান আছে। তাহলে এই যে অজীব রেখা মানে আগের ভ্যালুর সমস্ত যোগফল দেখাবে। আর ইন্ডিভিজুয়াল এক লাইনে প্রথম ওভারে কত রান, দ্বিতীয় ওভারে কত রান, তৃতীয় ওভারে কত রান, কত উইকেট, হ্যাঁ, এইগুলো দেখাবে আর কি। এবার সামনে আগাই, আমরা প্রথমে তো শুরু করব হচ্ছে বেসিক কনসেপ্ট এখানে আছে। আমরা শুরু করব প্রথমত শিখব গড়, মধ্যক, প্রচুরক। তো গড়, মধ্যক, প্রচুরকের আগে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গণসংখ্যা। মানে বহুভুজ না, মানে গণসংখ্যা তৈরি করার জন্য যেটা। তো এই টপিকটা আমরা আলোচনা করবো। এর সাথে সাথে কিছু এমসিকিউ টপিক আছে, ওগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে চলক মূলত আমরা দেখতে পাচ্ছি চলক, মানে পাইথনে চলক না, এখানে আছে পরিসংখ্যানে চলক। ওয়ালাইকুম আসসালাম। মানে চলক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কোনটা? যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হয় তাদেরকে বলে বিচ্ছিন্ন চলক, ঠিক আছে? মানে পূর্ণ সংখ্যা হতে পারে এরকম সকল ডাটাই হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর মানুষের সংখ্যা বা জনসংখ্যা, পরীক্ষার নাম্বার, জন্মসাল, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। মানে একটা মনে রাখি, বিচ্ছিন্ন মানে পূর্ণ সংখ্যা, যা পূর্ণ সংখ্যা সম্ভব
সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। যা দশমিক সম্ভব, কিন্তু দশমিক বর্তমানে দশমিক নাই। মানে আজকের তাপমাত্রা 10°C, কিন্তু এটা 10.5 ডিগ্রি তো হতে পারে। তাহলে ওগুলো চলে যাবে কোথায়? অবিচ্ছিন্ন। যা বাস্তব বাস্তব সংখ্যা হতে পারে তাগুলো হচ্ছে বলছে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। তাপমাত্রা, ওজন, উচ্চতা, ওজন 50 কেজি, কারো 50.7 কেজি। তাপমাত্রা তো দেওয়াই আছে, ধরেন 15.7 ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চতা কেউ 5 ফুট 5 ইঞ্চ এরকম হতে পারে, কেউ 6 ফুট হতে পারে। তাহলে দেখেন 6 ফুট হতে পারে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। তারপর কি এটা এখানে থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে যা দশমিক হতে পারে সেটা অবিচ্ছিন্ন, যা অল টাইম মানে দশমিক না, মানে পূর্ণ সংখ্যা, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। পরীক্ষার নাম্বারকে পয়েন্ট আসলে আমরা কি করি? একবার 0.5 যোগ করে নিই। সেক্ষেত্রে আমরা পরীক্ষার নাম্বারকে এখানে বিচ্ছিন্ন চলক হিসাবে পাবো আর কি। তো এখানে দুইটা এমসিকিউ দেখতে পাচ্ছি। পরীক্ষার নাম্বার, জনসংখ্যা কি চলক? টয় পড়লাম বিচ্ছিন্ন চলক। নিচের কোন সংখ্যাটি কোনটি অবিচ্ছিন্ন চলক? তাহলে বয়স, জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, জন্মসাল। জন্মসাল তো ধরেন 1990 বা 2000, এগুলো কি জন্মসাল তো ফিক্সড। শিক্ষার্থীর সংখ্যাও ফিক্সড, ধরেন 25 জন। জনসংখ্যা সেটাও ফিক্সড, জনসংখ্যাকে ফিক্সড হিসেবে ধরা হয়েছে। বাড়বে না, পয়েন্ট তো হয় না 25.5 জন, এরকম তো হয় না। 17.5 লক্ষ হয়, ও 17.5 লক্ষ তার পয়েন্ট না। তাহলে এটা অবিচ্ছিন্ন, এটাও অবিচ্ছিন্ন, এটাও অবিচ্ছিন্ন, কিন্তু বয়স 5.5 বছর হতেই পারে। তাহলে এটা এখানে উত্তর। ঠিক আছে, শিক্ষার্থী সংখ্যা, জন্মসাল, জনসংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা, জন্মসাল, জনসংখ্যা। এবার গণসংখ্যা নিবেশন সারণী, এই কনসেপ্টটা আমরা আগে পড়বো। কেন? বই আমাদের প্রথমে আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের দুই রকমের ডেটা থাকতে পারে, একটা হচ্ছে এই বিন্যস্ত, একটা হচ্ছে অবিন্যস্ত। অবিন্যস্ত থাকলে আমাদের বিন্যস্ত করতে হবে। ধরেন এই কিছু ডাটা আছে, 5, 17, 30, 25, ধরেন প্রথমটা 15। এগুলো হচ্ছে কি ডাটা, আরও কিছু ডাটা আছে, এগুলো হচ্ছে বিন্যস্ত ডাটা না। বিন্যস্ত করতে হবে, অর্থাৎ টেবিল আকারে তৈরি করতে হবে। এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। এরকম ডাটা থাকলে সারণী তৈরি করতে হয়। আর যদি মানে যদি ছকাকারী থাকে, গণসংখ্যা দেওয়া থাকে, তাহলে তো হলেই। গণসংখ্যা কি বারবার বলছি, কোনো একটা নির্দিষ্ট শ্রেণীতে, ধরেন এখানে আমি 15 থেকে 20, এগুলো ধরেন তাপমাত্রা, ধরেন এত ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি, 15 থেকে 20 ডিগ্রি তাপমাত্রার ভ্যালুগুলো এখানে রাখবো। ধরেন 15, 17, 2 জন আছে। এবার 21 থেকে 26কে এখানে রাখবো। কে আছে? একজন আছে, একজন আছে, তাই না? একজন দেখতে পাচ্ছি আছে। তো এই যে একজন আছে, 2 জন আছে, ইন্ডিভিজুয়াল এই লিমিটে বা এই শ্রেণী ব্যবধানে 2 জন আছে, এটাকেই আমরা বলছি ওই নির্দিষ্ট শ্রেণী ব্যবধানের গণসংখ্যা। অর্থাৎ কয়বার ওই ব্যবধানে কয়বার তথ্য এসেছে, কয়জন আছে ওই ব্যবধানের মধ্যে, একটা নির্দিষ্ট শ্রেণীতে কয়টা ডাটা রিপিট হচ্ছে। তাহলে এখানে 27 থেকে ধরেন 32, তাহলে এখানে একটা আছে এরকম। তো তার আগে পরিসর বের করতে হবে যে কত রেঞ্জের মধ্যে ডাটাগুলো আছে। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে 1 যোগ করলে পরিসর পাওয়া যাবে। তো সর্বোচ্চ সংখ্যা কত? 30। সর্বনিম্ন সংখ্যা কত? 15। এই দুটো বিয়োগ করবো, কত হলো? 15। 1 যোগ করবো কেন, তাই না? এখানে তো 15 আছে, আমি যখন 30 থেকে 15 বাদ দিচ্ছি তখন 15 কিন্তু বাদ হয়ে যাচ্ছে। 16, 17, 18, 19 এভাবে 30 পর্যন্ত 15টা ডাটা আসছে, কিন্তু 15 বাদ করে দিচ্ছে। 15 বাদ হয়ে গেছে যেহেতু, তাহলে 15 গণনায় নিয়ে আসতে হলে 1 যোগ করে বলবো যে এখানে মোট যে তথ্যগুলো আছে তাদের লিমিট হচ্ছে, মানে তাদের রেঞ্জ হচ্ছে 16-র মধ্যে। ঠিক আছে, তো এই রেঞ্জ পেয়ে গেলাম বা পরিসর পেয়ে গেলাম। ম্যাক্স মাইনাস মিনিমাম, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম প্লাস 1। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, এই যে আমরা যে এখানে 6 জনকে রাখছি, 15, 16, 17, 18, 19, 20, 15 সহ, মানে শুরুটা সহ গুনতে হবে। হ্যাঁ, এখানে অল টাইম এখানে আছে 6 জন, এখানে 6 জন, এখানে 6 জন। এইগুলো বলে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এটা ইচ্ছাধীন ধরে নিতে পারি বা দেওয়া থাকে। এটা কি দেওয়া, মানে হয় দেওয়া থাকবে, না হয় আমরা ধরে নিতে হবে। তো এই পরিসর আমাদের কত? 16। শ্রেণী সংখ্যায় যেটা করছি আর কি, পরিসরকে ইচ্ছা মতো ধরেন 4, আমরা 5 ধরেছি, তাই না?
3 5 15, 1/5, 3.2 এরকম। তো 3.2 যদি মানে দশমিক আসে, দশমিক যত কম হোক, 3.1, 3.001 যদিও আসে, তাহলে আমি পরের পূর্ণ সংখ্যায় চলে যাব। মানে কেউ তো আছে যারা 3টা ঘর হয়ে, আরো কেউ আছে যারা থেকে যাবে, ওরা চতুর্থ ঘরে যাবে আর কি। তো যে দেখেন 4টা ঘর নিতে হবে। শ্রেণী সংখ্যা হবে 4টি। 15 থেকে 20। ও, এখানে আমরা 6 ধরেছি, শ্রেণী ব্যবধান আমরা কত ধরেছি? 6। 5 দিলে তো মিলবে না, তাহলে 6 দুগুণ 12, 6 দুগুণ 12, আর উপরে থাকলো 4/6, মানে 2/3, 2/3 মানে 2/3 মানে 6 6 6 6 6, 2.66 মানে কত? 3 হবে, 3টা হবে। এই যে দেখেন 3টা হয়েছে, 1টা 2টা 3টা। তাহলে এটা রেঞ্জ বের করছিলাম আমরা, বা পরিসর বের করছিলাম, আর এটা বের করছিলাম শ্রেণী সংখ্যা কয়টা হবে। আগে হিসাব নিকাশ করে নিচ্ছি যে শ্রেণী কয়টা হবে, কয়জন আছে, শ্রেণী ব্যাপ্তি কত, এক শ্রেণীতে কয়টা ডাটা থাকবে, এইগুলা এই কনসেপ্টের উপর বেস্ট করে আবার এমসিকিউ আসে পরীক্ষাতে। চলেন দেখি। যেমন প্রথম এমসিকিউ দেখতে পাচ্ছেন যে 1বার 2বার 3বার, 3টা বোর্ডে আসছে আর কি। 10 জন শ্রেণীর মানে শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে, বলছে পরিসর কত। তো পরিসরের সূত্র সর্বোচ্চ মানে সর্বনিম্ন প্লাস 1। এখানে সর্বোচ্চ হচ্ছে 50, সর্বনিম্ন হচ্ছে 33। তাহলে 50 থেকে 33 বাদ দিলে কত? 17 প্লাস 1। 17 প্লাস 1 মানে কত? 18। তাহলে 18 উত্তর, সোজা। একইভাবে দেখি, দশম শ্রেণী শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নাম্বার 35, পরিসর 56 হলে সর্বোচ্চ নাম্বার কত? একটু ঘুরিয়ে দিয়েছে, এবার পরিসর আছে 56, সর্বনিম্ন আছে 35, এটা লাগবে, ম্যাক্সিমাম লাগবে। হ্যাঁ, ধরলাম এটাকে mx, ধরে নিলাম ম্যাক্সিমামটা লাগবে, বাংলায় অত না লেখে আর কি। তো এটা প্লাস আছে, পরে গেলে মাইনাস হবে, তাহলে 56 - 1, মানে উভয় পক্ষে -1 যোগ করলাম, মানে -1 যোগ করলাম আর কি। তাহলে এবারে -1 চলে গেল, এবারে প্লাস মাইনাস চলে গেল, এবার -35 আসছে, তাহলে উভয় পক্ষে কি করবো? +35 যোগ করবো, মানে আমি বৈধ নিয়ম, মানে আসল নিয়মটা বলছি, ঠিক আছে? যে এখানে 35 সরানো লাগবে, তাহলে উভয় পক্ষে 35 কি করবো? যোগ করবো। -35 থাকলে +35 করলে এটা 0 হয়ে যাবে। ওই যেটা শিখেছি প্লাস থাকলে এবারে মাইনাস হয়, ওগুলো বলে কাজ হয় আর কি। কিন্তু ওটা কীভাবে আসে ওটা বোঝার চেষ্টা করতেছি, অনেকে আমরা নাও জানতে পারি। এটা প্লাস, কিন্তু এটা হলো 55 + 35, তাহলে 35 55 0, 5 5 শূন্য হাত থাকে 1, 5 8 9, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 90। এবার আরেকটা ওয়েতে মানে আগানো যেতে পারে। আমরা আগে যে সূত্র জেনেছি যে কোনটা থেকে বিয়োগ করে 1 যোগ করলে 56 হয়, 90 থেকে 35 বিয়োগ করলে 55 + 1 56, এভাবেও কিন্তু আগানো যায়, অপশন টেস্ট আর কি। এটা বড় মান যদি এটা সত্য হয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করলে 56 হওয়ার কথা, যদি না হয় তাহলে এটা ভুল। যেটা মিলবে সেটা, মানে দুইজনের বিয়োগফলের সাথে 1 যোগ করলে কত হওয়ার কথা? 56 হওয়ার কথা, তাই না? তো যেটা অপশন টেস্ট করে মিলবে ওটা করব। 90 - 35 + 1 56 কিনা, 96 - 35 + 1 56 কিনা, 56 না, 56 না, 56 না, যেহেতু এটা না তাহলে এটা না, অপশন টেস্ট করে করা যেতে পারে। এবার আরেকটা এমসিকিউ দেখছি, রাজশাহী বোর্ডে এসেছিল, চতুর্থ শ্রেণীর মধ্য বিন্দু কত? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এটা। এই চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু মানে মধ্যমান কত? মধ্যমান হবে, মধ্যমান কত? চতুর্থ শ্রেণীর মধ্যমান, বিন্দু বলতে মধ্যমান বোঝাচ্ছে আর কি। তো মধ্যমান বের করার সূত্র হচ্ছে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা একটু মনে রাখি আর কি। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার মিডল পয়েন্ট পাওয়া যায়। 80 + 76, 2 দিয়ে ভাগ, তাহলে 80 দুগুণ 160 থেকে 4 কম, মানে 156কে 2 দিয়ে ভাগ, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 78, ঠিক আছে?
আপনারা ক্যালকুলেটরে চাপ দিবেন। আমরা মুখে মুখে ট্রাই করলাম আর কি। এই 15কে 2 দিয়ে ভাগ করলে 7, 1 নামলো, আর 6 নামলো, 16 হলো, আর 2 16। এই হচ্ছে। তো আরেকটা নতুন সূত্র আসলো আর কি, শ্রেণীর মধ্যমান, এটা মনে রাখবো। যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণীর মধ্যমান পাওয়া যায়। এখন এটাকে এখান থেকে আবার চেঞ্জ করে দিয়েছে কিছুটা, যে নিম্নমান আছে, মধ্যমান আছে, ঊর্ধ্বমান লাগবে। তাহলে চলেন আগে প্রথাগত নিয়মে আগাই। মধ্যমান আছে, ঊর্ধ্বমান লাগবে, ধরলাম ম্যাক্সিমামটা লাগবে, নিম্নমান হচ্ছে 30, 2 ভাগ আছে, এবারে গেলে গুণ হবে। এবারে যাবে না আসলে, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে আর কি। 2 পরে এই 2 নাই হয়ে গেছে, ম্যাক্সিমাম প্লাস 30, তাহলে এটা হচ্ছে 4, 6, 64, 64 থেকে 30 বাদ, তাই না? তাহলে ম্যাক্সিমাম আসছে, তাহলে কত? 34। তাহলে 34 হচ্ছে আমাদের মান, ঠিক আছে? এবার আমরা কিভাবে করতে পারতাম, আমরা জানি ঠিক আছে। আমরা যদি অপশন টেস্ট করতে পারি যে কোনো মানে দুঃখিত, নিম্নমান আর ঊর্ধ্বমান, নিম্নমান দেওয়া আছে, ঊর্ধ্বমান চাইছে, তো আমরা তো জানি নিম্নমান আর ঊর্ধ্বমানকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান পাওয়া যায়। তাহলে আমরা অপশন টেস্ট করবো। 37 যদি ঊর্ধ্বমান হয়, তাহলে ওইটা আর 30 যোগ করলে হয় 67, 67 থেকে 2 দিয়ে ভাগ করলে 32 হয় না, তাহলে এটা বাদ। 35, 65, 65 কে 2 দিয়ে ভাগ করলে এটা হয় না, এটা বাদ। 34 আর 30, 64, 64 কে 2 দিয়ে ভাগ করলে 32 হয়, তাহলে এটা হতে পারে নাকি? এটাই হবে আর কি। যেহেতু মিলে গেছে এটাই হবে। এভাবে চেক করবো। 33 আর 30, 63 2 দিয়ে ভাগ করলে হয় না, 63 কে 2 দিয়ে ভাগ করলে 32 হয় না, 31.5 হয়, তাহলে ওটাও বাদ। এভাবে অপশন টেস্ট করে আগানো যেতে পারে আর কি। এবার ওই যে গণসংখ্যা ইংরেজিতে যাকে বলে ফ্রিকোয়েন্সি, এফআই, আইতম শ্রেণী ফ্রিকোয়েন্সি বোঝায়। আইতম মানে আয়ের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে বাড়তে থাকবে। মানে প্রথম আয়ের মান যদি 1 হয়, মানে বোঝাবে 1 নম্বর শ্রেণীর গণসংখ্যা কত, গণসংখ্যা বা জনসংখ্যা যাই বলি না কেন, কতজন, এই আর কি, কতজন বা কতটি, কতগুলো। কোন শ্রেণীর পুনরাবৃত্তির সংখ্যা বোঝায়। উপাত্ত সময় সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কি? গণসংখ্যা। এরপরে আমাদের একটা ম্যাথ আসছে, এটাকে সারণীভুক্ত করতে হবে। অর্থাৎ এই টপিকের মানে 4 মার্কের জন্য প্রশ্ন যেগুলো আসে আর কি, এতক্ষণ এমসিকিউ দেখলাম। সবচেয়ে বড় মান প্রথমে পরিসর বের করতে হবে। সবচেয়ে বড় মান হচ্ছে দেখতে পাচ্ছি 99, খুঁজে বের করতে হবে ঠান্ডা মাথায়। এগুলো আসলে একটু সময় লাগে, ঠান্ডা মাথায় চিন্তা করবো। তাহলে 99 থেকে 50 বাদ, তাহলে এটা এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 4 প্লাস 1, কত হলো? 50, ঠিক আছে না? 50। তো এখন 50 হচ্ছে আমার পরিসর, 50কে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি কত ধরতে বলেছে? 5, 5 দিয়ে ভাগ করলে কয়টা শ্রেণী হবে? 5 10 50, 10টি শ্রেণী হবে। যেহেতু দশমিক আসেনি, তাহলে 10টি হবে, ফিক্সড হয়ে গেছে, প্রবলেম নেই। তাহলে 10টা হচ্ছে আমার শ্রেণী। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা পরিসর পেলাম হচ্ছে 50টি, আর শ্রেণী সংখ্যা পেলাম 10টি। শ্রেণী সংখ্যা সবচেয়ে ছোট যে ভ্যালু, ওটা থেকে শ্রেণীবিভাজন 5, শ্রেণীব্যাপ্তি 5 ধরতে বলেছে, তাহলে 50, 51, 52, 53, 54, 5 জন থাকবে। হ্যাঁ, 50ও কিন্তু একটা গণিতে প্রাপ্ত নাম্বার, তাহলে 50 কেও গুনতে হবে। 50, 51, 52, 53, 54, 1 থেকে 4, 4 জন, 50 থেকে 5 জন। তাহলে আবার 55 থেকে 59, এভাবে আমরা করে ফেলেছি। ওর 10টা শ্রেণী হয়েছে। তো এখন প্রত্যেকটা শ্রেণীতে এক একটার জন্য ট্যালি সংখ্যা বসাইতে হবে। বুঝা গেল? তো দেখেন আমরা একটু দ্রুত চেষ্টা করি। 75, 65, 80। 75 একটা করে দাগ দিব, 65, 80, 75, 65, 80, 55, 80, 60, 80, 55, 60, 80, 80 হচ্ছে এখানে। 50, 75, 64, 50, 75, 64, 77, 77, 80, 75, 55, 80, 80, 75, 55, 80, 70, 75, 67, 80, 70,
75, 67, 80, 5টা হলে কেটে দিতে হয়। 90, 92, 90, 72, 72, 93, 85, 69, 74, 93, 85, 69, তারপর 74, 74 কোথায়? এখানে। 80, 78, 64, 80, 80, 78, একটু ভুল হলো। 80, 78, এই যে এরকম হবে, আর এটা হবে না। 80, 78, 64, 80, 64, 80, 85, 99, 85 পেয়েছে, 85 পেয়েছে, 99 পেয়েছে। একজন টপ ক্লাস স্টুডেন্ট একজন আছে, 90, 99-এর উপরে 3জন স্টুডেন্ট আছে। তাহলে ট্যালি সংখ্যা গণসংখ্যা, ওই যে ট্যালি একটা মানে গণসংখ্যা একজন আছে এরকম। এর মধ্যে 2জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 3জন স্টুডেন্ট আছে যারা এই রেঞ্জে নাম্বার পেয়েছে। 3জন স্টুডেন্ট আছে যারা এই রেঞ্জে নাম্বার পেয়েছে, 4জন আছে যারা এই রেঞ্জে নাম্বার পেয়েছে, আর এখানে 5জন আছে, কিন্তু ভুল হয়েছিল। আর এখানে 5 আর 2 7জন আছে যারা এই মধ্যে নাম্বার পেয়েছে। এখানে 2জন আছে, 2জন, একজন। তো আমরা চাইলে এটা যোগ করে দেখতে পারি যে ঠিক হলো কিনা। মানে গণসংখ্যার যোগফলকে বলা হয় এন, আর এটাকে এভাবে সূচিত করতে হয়। তাহলে 1 আর 2 3, 3 3 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর 5 18, 18 আর 7 25, 25 আর 5 30। হ্যাঁ, ঠিকই আছে। এখন ক্রমযোজিত গণসংখ্যা বলে কি বোঝায়? ক্রমান্বয়ে যোগ করে গণসংখ্যা, ওই যে 2টা টিম রান করছে, আগের 5 ওভারের রান, আগে প্রথম ওভারের রান এত, দ্বিতীয় ওভারের রান, প্রথম 2 ওভারের রান এত, 5 ওভারে এত, প্রথম 10 ওভারে এত, 30 ওভারে এত, 40 ওভারে এত, 50 ওভারে এত। আগের টোটাল 50তম ওভার মানে আগের মোট 49 আর 50তম টোটাল যোগফল থাকে। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা মানে আগের যোগ, ক্রমান্বয়ে যোগ করে যে গণসংখ্যা পাওয়া যায় আগেরগুলো সহ। প্রথমেরটাই বসে যাবে 1, কারণ তার উপরে তো কেউ নাই, এই প্রথমে আসছে। তারপর 1 আর 2 যোগ করে হবে 3। এখন ক্রস গুণ মানে এই কোনাকুনি যোগ করে বসিয়ে দিলেও হয়। 2 আর 3, 1 2 আর 3, এখানে তো যোগফলটা আছে উপরের দুটো, তাহলে এই কোনা যোগ করে দিলেই হবে 3 3 6, 6 3 9, 9 4 13, 13 আর 5 18, 7 আর 18 হচ্ছে 25, 25 আর 2 27, 27 আর 2 29, 29 আর 1 30। এখানে যে ভ্যালু পাবো এখানে এটা একই পাবো। যদি ঠিক পাই এখানে সেটা পেয়ে যাই, তাহলে যোগফলগুলো ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের, এটা কিন্তু বোর্ডের প্রশ্ন ছিল, ঢাকা বোর্ডে আসছে, এগুলো আসতে পারে আর কি। তাহলে এটা শিখে ফেললাম। এখন গণসংখ্যা আছে, ক্রমযোজিত গণসংখ্যা, এটা উদাহরণ বইয়ের 2 নম্বর উদাহরণ থেকে এটা বানিয়েছি। তো এখানে গণসংখ্যা 9 আছে, তো ক্রমযোজিত 9 হবে, এই দুইটা যোগ করতে হবে 19। বলুন তো তারপর কি হবে? 19 আর 13 32, 32 আর 8 40। দেখেন এখানে যোগ করেও 40 আসবে। 19 আর 13 32 আর 8 40 নিয়ে আসতে পারি। এখন আপনাদের কাজ হচ্ছে এই আজকে প্রথম লেকচারে আমরা যা শিখলাম এর অনুযায়ী উদাহরণ 1 করে ফেলা, উদাহরণ 2 করে ফেলা, অনুশীলনী 12 ক খ এগুলো করে ফেলা। হ্যাঁ, খ নাম্বারে কালারিং করা আছে, মানে খ নাম্বারটা কিছুটা ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে থেকে। তাহলে আমরা লেকচার 1 শেষ করলাম আজকের মতো, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো দ্বিতীয় লেকচারে খুব শীঘ্রই দেখা হবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক।